হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যেটা ডাব্লিউবিএসএস এর আমি ক্লাস করাচ্ছি সেটা তোমাদের ক্লাস নাম্বার এখানে 10। আর আজকে যে টপিকটা হবে সেটা ইন্ডিয়ান ইকোনমিক্স এর কি ব্যাংকিং স্ট্রাকচার অফ ইন্ডিয়া অ্যান্ড আরবিআই। তো এটা তোমাদের ইকোনমিক্স এর সেকেন্ড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা অনেকটা ইম্পর্টেন্ট হবে, কারণ কি হচ্ছে আরবিআই এর উপরে বেসিক্যালি ফোকাস করে। কাছাকাছি তোমাদের যদি প্রিলিমসে ওই 12 মার্কস থেকে 13 মার্কসের ইকোনমিক্সের প্রশ্ন থাকে, তো ওখানে আরবিআই থেকে তোমাদের কাছাকাছি 4 থেকে 5 মার্কসের প্রশ্ন থাকবে। তো তার জন্য এই চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। আর তার সঙ্গে তোমাদের আরবিআই কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন্স গুলো যেগুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে করে দিব। আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা এখন পর্যন্ত দেখোনি তো দেখে নিবা, ওটা আলাদাভাবে সিরিজ চালাই আমি। জানুয়ারি ফেব্রুয়ারি কমপ্লিট হয়ে গেছে, মার্চটাও আমি তোমাদেরকে এই 2-3 সপ্তাহের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, তো চলো ফ্রেন্ড স্টার্ট করি আজকে ডাব্লিউবিএসএস এর ক্লাস নাম্বার 10টা। তো সেটা হচ্ছে ফার্স্ট হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতে আমাদের ব্যাংকিং এর পুরো ইতিহাস প্রথম থেকে আমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্নগুলো সেট আপ হয়। আর বাদ বাকি আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে আছে। আর এর আগে আমি 9টা ক্লাস করে দিয়েছি, ওই 9টা ক্লাসে তোমাদেরকে আলাদাভাবে পিডিএফ আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পিডিএফটা অনেকজন বলছে স্যার পেড ক্লাস কবে থেকে স্টার্ট করবেন, তো পেড ক্লাস অলরেডি স্টার্টেড আছে। যত ক্লাস হবে সব ফ্রি হবে, কিন্তু পিডিএফটা আমি পেড গ্রুপে আমি শুধু অনলি প্রোভাইড করতে পারবো, কারণ ওরা পে করেছে, তো তাদের সঙ্গে একটু পার্সিয়ালিটি হবে। তো আমি পিডিএফ গুলো ফ্রি প্রোভাইড করতে পারবো না। তো ডিসক্রিপশন বক্সে সবকিছু ডিটেলস তোমাদেরকে আমি বলে দিয়েছি, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। 300 রুপিস অনলি আমি চার্জ করেছি। তো চলো স্টার্ট করি। ফার্স্ট হচ্ছে হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া। সেটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে প্রথম ব্যাংক, যেটার নাম কি হচ্ছে, সেটার নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, যেটার হেডকোয়ার্টার কলকাতাতে ছিল কেন বলছি, কারণ কি হচ্ছে এই ব্যাংকগুলো আর এখন নাই বর্তমানে। তারপরে হচ্ছে এটা তৈরি হয়েছিল তোমাদের 770 সালে তৈরি হয়েছিল, 1770 সালে তৈরি হয়েছিল। এটা টোটালি ফরেন শেয়ার্স, মানে টোটালি ফরেনার্সরা এই ব্যাংকটা বানিয়েছিল। তারপর হচ্ছে সেকেন্ড ব্যাংক যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। সেটাও এখন বর্তমানে নাই, সেটা তৈরি হয়েছিল তোমাদের 1786 সালে তৈরি হয়েছিল। তারপরে নেক্সট এখান থেকে তোমাদের প্রশ্ন স্টার্ট হয়, কি হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের ইন্ডিয়া যেটা ছিল না, ইন্ডিয়া আমাদের 3 ভাগে ভাগ ছিল, 3টে প্রেসিডেন্সিতে ভাগ ছিল। কি কি? ফার্স্ট তৈরি হয়েছিল বম্বে প্রেসিডেন্সি, সরি বেঙ্গল প্রেসিডেন্সি, তারপরে তোমাদের তৈরি হয়েছিল বম্বে প্রেসিডেন্সি, তারপরে মাদ্রাস প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। তো প্রতিটা প্রেসিডেন্সিকে কন্ট্রোল করার জন্য ব্যাংক তো লাগবে, তাই না? তাদের একটা নির্দিষ্ট একটা প্রেসিডেন্সি ব্যাংক ছিল, তো সেটাই তোমাদের কি হচ্ছে ফার্স্ট ব্যাংক। আমাদের যেটা প্রেসিডেন্সি ব্যাংক ছিল সেটা ছিল কি ব্যাংক অফ বেঙ্গল। ব্যাংক অফ বেঙ্গল কত সালে তৈরি হয়? তোমাদের 1806 সালে তৈরি হয়। তো প্রেসিডেন্সি ব্যাংক কটা ছিল? টোটাল 3টে প্রেসিডেন্সি ব্যাংক ছিল। ওই 3টে প্রেসিডেন্সি ব্যাংক সবচেয়ে প্রথম যেটা তৈরি হয় সেটা হচ্ছে বেঙ্গলে, ঠিক আছে, সেটা 1806 সালে তৈরি হলো। তারপরে হচ্ছে ব্যাংক অফ বম্বে, সেটা 1840 সালে তৈরি হলো। তারপরে ব্যাংক অফ মাদ্রাস, সেটা 43 সালে তৈরি হলো। তাহলে 3টে তোমাদের প্রেসিডেন্সি ব্যাংক গুলো নাম জেনে গেলাম। তারপরে নেক্সট হচ্ছে প্রেসিডেন্সি ব্যাংকস গুলো কি এখনো কার্যকারী? তো হ্যাঁ, বর্তমানে তোমাদের প্রেসিডেন্সি ব্যাংকস গুলো এখনো কার্যকারী। কি নাম হচ্ছে ওটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো, তোমরা জাস্ট দেখতে থাকো। এবার নেক্সট হচ্ছে তোমাদের ওল্ডেস্ট এক্সিস্টিং পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক যেটা আমাদের গভর্নমেন্ট সেটাকে রেগুলেট করে, কিন্তু বাদবাকি যত কিছু শেয়ার্স গুলো আছে সেটা প্রাইভেটও হতে পারে, পাবলিকও হতে পারে। তো পাবলিক সেক্টর ব্যাংকস তুমি বলে দাও সরকারি ব্যাংক, ঠিক আছে। তো এটাই হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক, যেটা এখন পর্যন্ত এক্সিস্টিং আছে সেটা জয়েন্ট স্টক ব্যাংক। তোমাদের নাম কি হচ্ছে? এলাহাবাদ ব্যাংক। হলুদ রঙে তোমরা দেখতেই পারবা এলাহাবাদ ব্যাংক। এটা কত সালে তৈরি হয়েছিল? 1865 সালে এটা তৈরি হয়েছিল, আর বর্তমানে এখনো আছে। বর্তমানে টোটাল ন্যাশনালাইজ ব্যাংক ওই 12টা আছে, সবাই জানো। তো যদি না জানো, আমি তোমাদেরকে সবকিছু আস্তে আস্তে ডিটেলস গুলো জানিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এবার নেক্সট ফার্স্ট ব্যাংক উইথ লিমিটেড ইন্ডিয়ার শেয়ার্স। এতদিন যে ব্যাংকগুলো তৈরি হয়েছিল সব কারা বানাচ্ছিল? বিদেশিরা বানাচ্ছিল, মানে যারা ব্রিটিশরা আসছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, তারা বানাচ্ছিল, ঠিক আছে। দিয়ে তারপরে কি হলো, ইন্ডিয়ানসরাও এবার বললো ঠিক আছে, এবার যে ব্যাংকগুলো তৈরি হচ্ছে সেটাতে ইন্ডিয়ানসদেরও শেয়ার হওয়া উচিত। তো সেটাতে ব্যাংকস, মানে কোনো একটা তুমি ব্যাংক তৈরি করতে চাইছো, নিজে একাই যে তৈরি করে দেবে এমন করে কখনো পসিবল না। কারোর না কাছ থেকে তোমাদেরকে টাকা নিতে হবে, কারোর না কারোর কাছ থেকে তোমাদেরকে শেয়ারস গুলো বিক্রি করে তাদেরকে জাস্ট ভাগিদারি বানাতে হবে তোমাদেরকে। তো তাই কি হচ্ছে, ফার্স্ট ব্যাংক উইথ লিমিটেড ইন্ডিয়া শেয়ার্স, ঠিক আছে, কিছু কিছু বা ইন্ডিয়ান ব্যক্তিদের টাকাও সেটাতে ছিল। সেই ব্যাংকটার নাম হচ্ছে তোমাদের অউধ কমার্শিয়াল ব্যাংক, যেটা তোমাদের উড়িষ্যাতে ছিল হেডকোয়ার্টার। আর এটা তোমাদের তৈরি হয়েছিল 1881। এই সালটা একটু ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে এটা লিমিটেড ইন্ডিয়ান শেয়ার্স বলেছে, তো ফার্স্ট ব্যাংকটা এটা তোমাদের হয়ে যাবে। তো কারণ এখানে একটু মাথায় রাখবা এই সালটা 1881 সালে আউথ কমার্শিয়াল ব্যাংকটা তোমাদের তৈরি হয়েছিল। তারপর হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক টু বি হোললি ওন্ড বাই ইন্ডিয়ান্স, মানে প্রথম ব্যাংক যেটা সব ইন্ডিয়ানসরা মিলে তৈরি করেছিল, সেটা কি হচ্ছে তোমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা এখনো বর্তমানে কার্যকারী। তারপরে হচ্ছে ফার্স্ট ব্যাংক ফুললি ওন্ড বাই ইন্ডিয়ান। এবার তোমাদের হচ্ছে স্যার এখানে বলছেন আপনি ফার্স্ট ব্যাংক টু হোললি ওন্ড বাই ইন্ডিয়ান আর ফুললি ওন্ড বাই ইন্ডিয়া, মানে কি হচ্ছে? দেখো এখানে কি হচ্ছে,
হোলি ওন বাই ইন্ডিয়ান মানে হচ্ছে যত তোমাদের ব্যাংকটা তৈরি হচ্ছে সব ইন্ডিয়ানসরাই করছে, কিন্তু তাদের ক্লার্ক ক্লার্ক যত কিছু আছে কিংবা যদি কেউ অফিসার্স আছে তারা কি হচ্ছে একটু বিদেশিরা হচ্ছে, তো ওখানে একটু জয়েন্টস তুমি বলতেই পারো। কিন্তু এই যে ফুললি ওন বাই ইন্ডিয়ান মানে কি হচ্ছে ইন্ডিয়ানসরাই তোমাদের ক্লার্ক, ইন্ডিয়ানরাই তোমাদের ক্যাশিয়ার, ইন্ডিয়ানরাই তোমাদের টাকা লাগিয়ে ওই ব্যাংকটা বানিয়েছে, এটা হচ্ছে। তো ফার্স্ট ব্যাংক ফুললি ওন্ড বাই ইন্ডিয়ান সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা বর্তমানে আমাদের ইন্ডিয়াতে এখনো আছে। আর এটার হেডকোয়ার্টার তোমাদের কোথায় ছিল? অমৃতসরে ছিল। 1894 এটা তৈরি হয়েছিল। আর এটার ফাউন্ডার কে ছিল? লালা লাজপত রায় ছিল। ঠিক আছে, তো কি হয়ে গেল তোমাদের ফার্স্ট ব্যাংক ফুললি ওন বাই ইন্ডিয়ান সেটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা তৈরি কে করেছিল? লালা লাজপত রায় তৈরি করেছিলেন। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে আন্ধ্রা ব্যাংক। কে তৈরি করেছিল? আন্ধ্রা ব্যাংক তৈরি করেছিল প্রতাপাদি সীতারামাইয়া। এরা হচ্ছে ফ্রিডম ফাইটার্স, তার জন্য এদের নামগুলো একটু ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখবে কে এই ব্যাংকটা তৈরি করেছিল। এই ফ্রিডম ফাইটার্সদের নাম থেকে তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট, লেটার অন অল থ্রি প্রেসিডেন্সি ব্যাংকস মার্জড টু ফর্ম ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই সালটা তোমরা মাথায় রাখবা 1921 সালে। কি হয়েছে? এই যে প্রেসিডেন্সি ব্যাংক গুলো তোমরা দেখলা, এই প্রেসিডেন্সি ব্যাংক গুলো সবাই তিনটাই প্রেসিডেন্সি ব্যাংক তোমাদের একসঙ্গে মার্জ হয়ে সেই প্রেসিডেন্সি ব্যাংক গুলোর নামকরণ চেঞ্জ করে দেওয়া হলো। নাম কি রাখলো? ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে কবে তৈরি হয়েছিল? 1921 সালে তোমাদের তৈরি হয়েছিল। তারপর হচ্ছে ফার্স্ট ব্যাংক টু ওপেন আ ব্রাঞ্চ আউটসাইড ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বাইরে যে ব্যাংকটা আমাদের ব্রাঞ্চ খুলেছিল সেটার নাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। সেটা লন্ডনে খুলেছিল কত সালে? 1946 সালে এটা খুলেছিল। তারপরে এবার একটু এসবিআই স্টোরি এলো। এবার তোমরা বলবো স্যার এখানে এসবিআই কোথা থেকে চলে আসলো? তো এসবিআই কোথা থেকে আসছে এখনো বলছি, তোমাদেরকে বলেছিলাম না কি প্রেসিডেন্সি ব্যাংক গুলো কি এখনো কি কার্যকারী? হ্যাঁ, ডেফিনেটলি কার্যকারী। তো ওটাই কি হচ্ছে, এই যে তিনটে ব্যাংক প্রেসিডেন্সি ব্যাংক ছিল, এই প্রেসিডেন্সি ব্যাংকস গুলোকে নাম চেঞ্জ করে কি করে দেওয়া হলো? সবগুলোকে মার্জ করে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করা হলো। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921 সালে তৈরি করা হলো। ওটাই দিয়ে লাস্টে যখন আমাদের ইন্ডিয়া স্বাধীন হয়, ঠিক আছে, স্বাধীন হয়ে যাওয়ার পরে কি হলো আমাদের ইন্ডিয়ার, এটা এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যত তোমাদের শেয়ারস গুলো সেটা আরবিআই ইনটেক করে নিল, দিয়ে তারপরে নামটা চেঞ্জ করে এসবিআই করে দিল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কখন হয়েছিল? 1955-এ। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে তৈরি হয়? 1955? না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয় 1806 সালে। এবার দেখো এখানে, originated in Bank of Calcutta in June 1806, become Imperial Bank of India in 27th of January 1921. After shares taken by RBI, name changed to State Bank of India in 1955. ঠিক আছে, তো আরবিআই তোমাদের কবে তৈরি হয়? আরবিআই বেসিক্যালি যদি তোমাদের 1955 অপশনে থাকে তাহলে ওটা টিক মেরে দিবা, আর যদি অপশনে না থাকে তাহলে 1806 সালটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এসবিআই ফুল স্টোরি। তাহলে কি হচ্ছে, ফার্স্ট তিনটে প্রেসিডেন্সি ব্যাংক ছিল, এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংকসের নাম চেঞ্জ করে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেলো, তিনগুলোকে মার্জ করে দিয়েছিল, দিয়ে মার্জ করে দেওয়ার পর ইন্ডিয়া যখন স্বাধীন হয় তখন আরবিআই সেটাকে ইনটেক করে দিয়ে ওটাকে নাম চেঞ্জ করে দেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে চাইল্ড অফ আরবিআই বলা হয়। ঠিক আছে, কারণ কি হচ্ছে, মেনলাও আমাদেরকে যদি টাকা লাগে আমরা কোথায় যাই? আরবিআই স্টেট যে কোনো একটা ব্যাংকের কাছে যাই। সেম টু সেম আরবিআই যখন টাকা লাগে না, আরবিআই অন্য কোনো ব্যাংকে আগে না গিয়ে আগে স্টেট ব্যাংকের কাছে যাবে। স্টেট ব্যাংকের কাছে যদি টাকা আছে তাহলে ঠিক আছে, যদি নাই তাহলে অন্য কোনো ব্যাংকের কাছে যায়। আরবিআই এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবাই অল টাইম তারা একটু কোঅপারেট করে থাকে। তারপর হচ্ছে নেক্সট, ব্যাংকস গুলোকে ন্যাশনালাইজ করা হয়েছিল। জানো কেন ন্যাশনালাইজ করা হয়েছিল? যখন আমরা দেশ স্বাধীন হয়েছিল তখন ব্যাংকস গুলোকে ন্যাশনালাইজ করা মানে কথাটা উঠেছিল, কিন্তু ন্যাশনালাইজ করতে করতে তোমাদের 1969 লেগে গেছিল। তো এবার দেখো ব্যাংকস গুলোকে ন্যাশনালাইজ করার কারণটা একটাই, কনসেন্ট্রেশন অফ ইকোনমিক পাওয়ার ইন ফিউ হ্যান্ডস। ব্যাংকগুলো তৈরি হয়েছিল বড় লোকদের জন্য, যারা রিচ ক্লাস তাদের জন্যই ব্যাংকস গুলো তৈরি হয়েছিল। দিয়ে তারপরে এটাতে দেখা যাচ্ছে মানে যারা পুয়ার মানে পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে কিংবা যারা ফার্মার্স তাদেরকে গুরুত্বই দেওয়া হয় না, কিংবা তাদের অ্যাকাউন্টই খুলতে দেওয়া হচ্ছিল না। তো তার জন্য কি হচ্ছে, ইকোনমিক পাওয়ারটা যেন কিছু হাতের কাছে না থাকে, সবার কাছে যে পাওয়ারটা যেন চলে আসে, তো সেটার জন্যই তোমাদের কি হচ্ছে ব্যাংকস গুলোকে ন্যাশনালাইজ করা হয়েছিল। এটা হচ্ছে একটা পয়েন্ট। তারপর হচ্ছে আরবান রুরাল লোকেশন প্রবলেম। এবার কি হচ্ছে, যতগুলো ব্যাংক না ম্যাক্সিমাম সবাই কি করবে, যেখানে কাস্টমার বেশি সেখানেই তো তোমাদের ব্যাংকস গুলোর অ্যাকাউন্টটা খুলবে, কিংবা সেখানেই তো তারা ব্রাঞ্চ খুলবে, তাই না? তো এটার জন্য কি হচ্ছে, সবাই শহর এলাকাতে সবাই নিজের ব্রাঞ্চ গুলো খুলছিল। কিন্তু বর্তমানে এবার কি হচ্ছে দেখবা তোমরা, কাছাকাছি 70% যে ব্যাংকস এর ব্রাঞ্চ গুলো আছে সেটা কোথায় আছে? তোমাদের ভিলেজ এরিয়াসতে আছে, রুরাল এরিয়াসতে আছে। তো ওটাই কি হচ্ছে, এটা আরবিআই এর পলিসি কি হচ্ছে, যদি তুমি একটা ব্যাংক খুলছো তুমি যে শহরে সব ব্রাঞ্চ গুলো খুলবে এমন হবে না, তোমাকে গ্রামে ব্রাঞ্চ গুলো খুলতে হবে বাধ্যতামূলক এটা। তো এটাই কি হচ্ছে তোমাদের
আরবান অ্যান্ড রুরাল লোকেশনের প্রবলেম যেটা ছিল কি ব্যাংকগুলো শুধুমাত্র শহর এলাকাতেই তোমাদের অ্যাকাউন্টস গুলো মানে ব্রাঞ্চ গুলো খুলবে, তো সেটা করা যাবে না, সেটা এখন বর্তমানে কি হচ্ছে গ্রাম এলাকাতেও তোমাদের ব্রাঞ্চ গুলো খোলা যাচ্ছে। তো এটাই সর্ট আউট করার জন্য এটা ব্যাংকস গুলোকে ন্যাশনালাইজ করা হয়েছিল। তো এই দু তিনটা পয়েন্টস কিছু ফিউ পয়েন্টস ইম্পর্টেন্ট। এবার কি হচ্ছে ন্যাশনালাইজের ব্যাপারে, তারপর আরবিআই এর ভিতরে আরো যত স্ট্রাকচার আছে সেগুলো আমি পার্ট 2 তে নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছ হয় আমি এখানে লিখে দিয়েছি, এটা পার্ট 1 এখানে কোথায় লেখা ছিল, যাই হোক লেখা ভুল লিখে নি। তো এটা পার্ট 1, ঠিক আছে। এটারই আর একটা পার্ট 2 আসবে, কারণ আরবিআই টা এত ছোট না। আরবিআই তোমাদের মনিটারি পলিসিটা আছে, রেপো রেট, রিভার্স রেপো, সবকিছু আছে, সেগুলো তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে। দেন নেক্সট হচ্ছে throughout the history of independent India, there have been two major instances of bank nationalization. Bank nationalization কখন কখন হয়েছে দেখো। ব্যাংক ন্যাশনালাইজেশন 1969 এ ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন হয়েছিল ব্যাংক ন্যাশনালাইজেশন। 14টা ব্যাংক টোটাল ন্যাশনালাইজ হয়েছিল। কতটা? তোমাদের 14টা ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল, ঠিক আছে। তারপরে অ্যাজ অফ টুডে এখন বর্তমানে টোটাল ন্যাশনালাইজ ব্যাংক কটা আছে? 12টা আছে। তারপরে 14 পরে 27টা হয়েছিল, তারপরে তোমাদের 28 থেকে 31 পর্যন্ত চলে গেছিল। তো তারপরে কি হচ্ছে, সব ব্যাংকস গুলোকে আস্তে আস্তে মার্জ করে দেওয়া হচ্ছে। যেমন কি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর ব্যাংক অফ বরোডা, তোমাদের ব্যাংক অফ বরোডা কেন হচ্ছে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এটা মার্জ হয়ে গেছে। যে ব্যাংক অফ বরোডার সঙ্গে সিন্ডিকেট কিংবা তোমাদের দেনা ব্যাংক, এগুলো মার্জ হয়ে গেছে। তো এইসব ব্যাংকস গুলো মার্জ হয়ে হয়ে আজকে যে ডেট হচ্ছে, আজকে হচ্ছে 11 এপ্রিল 2022, ঠিক আছে। আজকের ডেটে 12টা ন্যাশনালাইজ ব্যাংক আছে, এটা মাথায় রাখবা কারেন্ট ডেটের আজকের। তো এটা হচ্ছে তোমাদের ব্যাংকস গুলো ন্যাশনালাইজেশন সবচেয়ে প্রথম কখন হয়েছিল? 1969 এ তোমাদের ন্যাশনালাইজেশনটা হয়েছিল, ওকে। আর কটা ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল? 14টা ব্যাংক ন্যাশনালাইজ। কার আমল হয়েছিল? ইন্দিরা গান্ধী পিরিয়ড আমলটা হয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট আরবিআই একটু স্টোরিটা শুনে নাও। আরবিআই স্টোরি কি হচ্ছে, আরবিআই কেমন করে তৈরি হলো, সেট আপ হলো, কখন তৈরি হয়েছিল, কি হয়েছিল, সবকিছু এখানে তোমাদের লেখা আছে। তো ফার্স্ট দেখো কি হচ্ছে, আরবিআই ওয়াজ সেট আপ অন দ্য বেসিস অফ রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিন্যান্স 1926। তারা একটা কমিশন গঠন করেছিল 1926 এ, যেটাকে আমরা হিল্টন অ্যান্ড ইয়াং কমিশনও বলি। তাহলে আরবিআই তৈরি হয়েছিল কোনো একটা রিকমেন্ডেশন থ্রু। কে রিকমেন্ড দিয়েছিল কিংবা কোন কমিশন থ্রু বসেছিল? সেটা হচ্ছে হিল্টন অ্যান্ড ইয়াং কমিশন। সেই রিকমেন্ডেশন দেওয়ার পরেই তোমাদের আরবিআইটা ফর্ম হয়েছিল আরবিআই অ্যাক্ট থ্রু। আরবিআই অ্যাক্ট কখন পাস হয়? আরবিআই অ্যাক্ট 1934 এ পাস হয়। দিয়ে তারপরে আরবিআইটা তোমাদের তৈরি হয় 1 এপ্রিল 1935 এ, কি আমাদের আরবিআইটা তৈরি হয়েছিল। তো এই ডেটটা একটু মাথায় রাখবা। 3টে সাল আছে, সেটা হচ্ছে ফার্স্ট একটা রিকমেন্ডেশন দিয়েছিল কে? হিল্টন অ্যান্ড ইয়াং কমিশন। সেটা থ্রুই কি হয়েছিল? আরবিআই অ্যাক্ট তৈরি হয়েছিল 1934 এ। তারপরে ওই অ্যাক্টের থ্রুই আমাদের আরবিআইটা তৈরি হয়। যে কোনো একটা বডিকে তোমাদের তৈরি করার জন্য, বা অটোনমাস বডি কিংবা তোমাদের স্ট্যাচুটরি বডি, যেগুলো বডিগুলো তৈরি করার জন্য, যেটা আমাদের কি সংবিধানে না, ঠিক আছে। তো সেগুলোই কি তৈরি করার জন্য কি করতে হয়? আমাদেরকে একটা অ্যাক্ট পাস করতে হয়। ওই অ্যাক্টটাই কি আমরা কি বলছি? আরবিআই অ্যাক্ট বলছি। তো আরবিআই অ্যাক্ট কখন তৈরি হয়েছিল? 34 এ তৈরি হয়েছিল। আর আরবিআই কখন তৈরি হয়? আরবিআই তৈরি হয় আমাদের 1 এপ্রিল 1935 এ, ঠিক আছে। এই ডেটটা মাথায় রাখবা, 1 এপ্রিল 1935। আমরা 1 এপ্রিল ব্যাংক হলিডে সেলিব্রেট করি না, কেন সেলিব্রেট করি? তাদের হাল খাতা হয়, ঠিক আছে। ফিনান্সিয়াল ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ারকে তাদের ক্লোজ করতে হয়, তার জন্য ব্যাংক হলিডে সেলিব্রেট করি। আরেকটা কারণ হচ্ছে আরবিআই তোমাদের ফর্ম হয়েছিল সেই দিনই, 1 এপ্রিলে। ঠিক ঠিক করে দেখবা 1 এপ্রিল কখনো কোনো ব্যাংক খোলা থাকে না। তো এটা হচ্ছে তোমাদের 1 এপ্রিল 1935 এ আরবিআইটা তৈরি হয়েছিল। তারপরে হচ্ছে নেক্সট আরবিআই হেডকোয়ার্টার আগে কোথায় ছিল? আরবিআই হেডকোয়ার্টার আগে কলকাতাতে ছিল, আমাদের কলকাতাতে। কিন্তু লেটার অন কি হলো, 1936 এ আরবিআই হেডকোয়ার্টারটা শিফট করে দেওয়া হলো কোথায়? মুম্বাইতে শিফট করে দেওয়া হয়। এখনো বর্তমানে তোমাদের আরবিআই হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইতেই আছে। কারণ কি হচ্ছে, মুম্বাইকে আমাদের ইন্ডিয়ার ফিনান্সিয়াল ক্যাপিটাল বলা হয়, আমাদের দিল্লিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল বলা হয়, আর কলকাতা থেকে আমাদেরকে জয়, সিটি অফ জয়, সিটি অফ প্যালেস, এগুলো বলা হয়, তাই না। কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়। তো এখানে কি হচ্ছে, আরবিআই তাহলে ফার্স্টে যেটা হেডকোয়ার্টার ছিল সেটা কোথায় ছিল? সেটা কলকাতাতে ছিল। দিয়ে 1937 এ আরবিআই হেডকোয়ার্টারটা শিফট করে মুম্বাইতে শিফট করে দেওয়া হলো। তারপরে হচ্ছে আরবিআই যেটা ছিল না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা বার্মা, যেটা এখন বর্তমানে মিয়ানমার বলা হচ্ছে, বার্মারও সেন্ট্রাল ব্যাংক ছিল। আরবিআই কি হচ্ছে, কোনো একটা দেশের একটা সেন্ট্রাল ব্যাংক হয়, সেটা আমাদের ইন্ডিয়ার হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো সেটাই কি হচ্ছে, বার্মার সেন্ট্রাল ব্যাংক কত সাল পর্যন্ত ছিল? এপ্রিল 1947 পর্যন্ত বার্মার সেন্ট্রাল ব্যাংক ছিল। আর পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক কত সাল পর্যন্ত চলেছিল? জুন 1948 পর্যন্ত। তারপরে কি হচ্ছে, তোমাদের জুন 1948 এর পর পাকিস্তান নিজের একটা ব্যাংক তৈরি করে নেয়, আর বার্মা এপ্রিল 1947 এর পর বার্মা নিজের একটা ব্যাংক তৈরি করে নেয়। তারপর থেকে আরবিআই শুধুমাত্র ইন্ডিয়াকেই কন্ট্রোল, মানে যত ইন্ডিয়ার মনিটারি পলিসি যাই কিছু বলো, সবকিছু আরবিআই কন্ট্রোল করে, শুধু ইন্ডিয়ারই কন্ট্রোল করে।
ঠিক আছে। তো ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আমাদের আরবিআই। তারপর হচ্ছে ওয়ার্কিং স্টাইল অ্যান্ড আউটলুক অফ আরবিআই ওয়াজ প্রেজেন্টেড বাই আরবিআই এর ওয়ার্কিং স্টাইলটা কে প্রেজেন্ট করেছিল? ডক্টর ভীমরাও আম্বেদকর তৈরি করেছিলেন ইন হিজ বুক, ওনার বইয়ে। সেই বইয়ের নাম হচ্ছে দ্য প্রবলেম অফ ইন্ডিয়ান রুপি, হিজ অরিজিন অ্যান্ড ইটস সলিউশন। তো কোশ্চেন এখান থেকে আসতে পারে, দ্য প্রবলেম অফ ইন্ডিয়ান রুপি এই বইটা কে লিখেছিল? বি আর আম্বেদকর। এখানে আরবিআই কাজ কি, কেমন করে হওয়া উচিত, কি করবে না করবে সবকিছু এই বইয়ে ভালো করে তথ্যগুলো দিয়ে আছে। তো ওই বই পড়তে হবে কি পড়তে হবে না, একশো পড়তে হবে না, জাস্ট নামটা মনে রাখবা। কে বই লিখেছিল? আরবিআই। উপরে যে আরবিআই যে আউটলুকটা হবে, আরবিআই যে কাজের স্টাইলটা হবে, সেটা উপরে একজন বই লিখেছিল। সে কে লিখেছিল? বি আর আম্বেদকর লিখেছিল। আর বইটার নাম কি হচ্ছে? প্রবলেমস অফ ইন্ডিয়ান রুপি, এটা হবে। ঠিক আছে। তারপর হচ্ছে আরবিআই বর্তমানে যেটা অ্যাকাউন্টিং ইয়ার এক বছরে যেটা হয়, আমরা ফর এক্সাম্পল হ্যাপি নিউ ইয়ার বলি না, 1 জানুয়ারিতে বলি। আমরা তো পয়লা বৈশাখে হ্যাপি নিউ ইয়ার বলি না, কি বলি? নববর্ষ বলি, তাই না? তো ওটাই কি হচ্ছে, আরবিআই এর একটা অ্যাকাউন্টিং ইয়ার হয়। দিন কবে থেকে তো স্টার্ট হলো, কোথায় গিয়ে তোমাদের শেষ হলো, একটা অ্যাকাউন্টিং ইয়ার, সেটাকে আমরা বলি কি? আর অ্যাকাউন্টিং ইয়ার। তো আরবিআই এর অ্যাকাউন্টিং ইয়ার এখন বর্তমানে আজকে ডেটে কি হচ্ছে, 1 এপ্রিল থেকে 31 মার্চ। ভুল করে তোমরা এটা জুলাই টু জুন এটা পড়বে না, ঠিক আছে? কি প্রবলেম কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এইটা তোমাদের 2019 এর আগে, ঠিক আছে, 2019-এর আগে আরবিআই যে অ্যাকাউন্টিং ইয়ারটা ছিল সেটা জুলাই থেকে জুন পর্যন্ত ছিল, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে সেটাকে চেঞ্জ করে দিয়ে আরবিআই কি করে দিয়েছে, অ্যাকাউন্টিং ইয়ারটা 1 এপ্রিল থেকে 31 মার্চ করে দিয়েছে। এটা একটু মাথায় রাখবা সবাই, তাহলেই হবে। তো অ্যাকাউন্টিং ইয়ার আরবিআই কত? 1 এপ্রিল টু 31 মার্চ। এটা চেঞ্জ করা হয়েছে কখন? 2019 সালে চেঞ্জ করা হয়েছে, আগে জুলাই টু জুন ছিল। তারপরে আরবিআই যে লোগোটা আছে সেটা কি আছে? একটা পাম ট্রি আছে আর তার সামনে একটা টাইগার। এখানে দেখো, এটা হচ্ছে তোমাদের পাম ট্রি আর তার সামনে একটা টাইগার আছে। আর এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা আছে, ইংলিশ আর হিন্দিতে লেখা আছে। ওকে, তো আরবিআই তোমাদের বলে দিলাম, আরবিআই স্টোরি। এবার নেক্সট কি হচ্ছে দেখি এখানে। হ্যাঁ, ন্যাশনালাইজেশন। আরবিআই হয়েছিল কখন? ন্যাশনালাইজেশন হয়েছিল, আরবিআই ন্যাশনালাইজেশনটা হয়েছিল 1 জানুয়ারি 1949-এ। এই ডেটটাকে একটু বোল্ড করে দিব, আমি পিডিএফ যখন প্রোভাইড করবো পেড গ্রুপে তখন বোল্ড করে দিব। তো আরবিআই ন্যাশনালাইজেশন কখন হয়েছিল? 1 জানুয়ারি 1949-এ ন্যাশনালাইজ হয়েছিল। গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সেকশন 8। এগুলো সবকিছু অত ইম্পর্টেন্ট না। সেখানে কি হচ্ছে, গভর্নরকে যেটা অ্যাপয়েন্ট করা হয়েছিল সেটা কি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছিল। তো ফার্স্ট যে আরবিআই গভর্নর ছিল তার নাম কি ছিল? স্যার অসবর্ন স্মিথ ছিল, সে বিদেশি ছিল, ঠিক আছে। তারপরে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর যদি বলে, ইনি 3 নম্বর গভর্নর ছিল। তারপরে আরেকজন গভর্নর ছিল, তারপরে 3 নম্বরে ইনি এসেছিল। তো ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর যদি বলে তাহলে সিডি দেশমুখ হবে, ঠিক আছে। দেশ থেকে চলে আসতে মাথায়, দেশ মানে ইন্ডিয়া, দেশমুখ, ঠিক আছে। ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কি হচ্ছে? দেশমুখ। তারপরে হচ্ছে লংগেস্ট সার্ভিং গভর্নর, তার নাম হচ্ছে স্যার বেনেগাল রামারাও। উনি কাছাকাছি মোর দেন 7 বছর থেকেও বেশি তোমাদের আরবিআই গভর্নর ছিল। তারপর এখন বর্তমানে কারেন্ট গভর্নরের নাম কি হচ্ছে? শক্তিকান্ত দাস, ঠিক আছে। তো এটা তোমরা একটু মাথায় রাখবা। তারপরে হচ্ছে 2 গভর্নর্স হু লেটার হেল্ড দ্য পোস্ট অফ ফিনান্স মিনিস্টার, মানে অর্থমন্ত্রী পোস্টটা সামলিয়েছিল, সেটা কি? সিডি দেশমুখ সামলিয়েছিল আর ডক্টর মনমোহন সিং সামলিয়েছিল ফিনান্স মিনিস্টারের পদটা। এরা ফার্স্ট গভর্নর ছিল, দ্য গভর্নর পর ফিনান্স মিনিস্টার ছিল। ইভেন ডক্টর মনমোহন সিং গভর্নর, ফিনান্স মিনিস্টার পর কি প্রাইম মিনিস্টারও হয়েছিলেন, তাই না? এটা কন্টিনিউয়াস 2 বছরের জন্য, দুটো টেনিওরের জন্য কন্টিনিউয়াস। তারপর হচ্ছে আরবিআই প্রিয়াম্বলে কি কি লেখা আছে দেখো। দ্য প্রিয়াম্বল অফ আরবিআই অফ ইন্ডিয়া ডিসক্রাইবস দ্য বেসিক ফাংশনস অফ আরবিআই। আরবিআই কি কি কাজ করে সেটা তার প্রিয়াম্বলে লেখা আছে। যেমন আমি তোমাদেরকে পলিটিতে প্রিয়াম্বল পড়েছিলাম, আমাকে আরবিআইতেও প্রিয়াম্বল আছে। প্রিয়াম্বলটা জাস্ট একটু পড়ে নাও, কারণ এই যে আন্ডারলাইন করে রেখেছি না আমি, এগুলো ইম্পর্টেন্ট। কারণ কি হচ্ছে, আরবিআই কাজ কি কি যদি প্রশ্ন থাকে, তো এই 4টে হচ্ছে তার মেন কাজ। কি হচ্ছে? টু রেগুলেট দ্য ইস্যু অফ ব্যাংক নোটস, মানে টাকাগুলো যেটা ছাপায় না, কে ছাপায়? টাকাগুলো ছাপায় আরবিআই। আমি যে কোনো ব্যাংককে বলে দেবো তুমি টাকাগুলো ছাপিয়ে দাও, আমাকে হয় না। শুধু আরবিআই কাছে একটু পাওয়ার আছে যেটা কি তোমাদের টাকাগুলো ছাপাতে পারে। আর টাকা যত ছাপানো হয় দেখবা টাকাতে যে সিগনেচারটা হয় সেটা কার সিগনেচার হয়? আরবিআই গভর্নর সিগনেচার হয়। কারণ কি হচ্ছে, সেটা হচ্ছে আরবিআই সবচেয়ে হাইয়েস্ট পোস্ট, ঠিক আছে। তো আরবিআই গভর্নরের সিগনেচারটা হয়। তো টাকা ছাপানোর দায়িত্ব কার আছে? সেটা আরবিআই আছে। ইস্যু অফ ব্যাংক নোটস অ্যান্ড কিপিং অফ রিজার্ভস। কিপিং অফ রিজার্ভস মানে ফরেন রিজার্ভস গুলো যেগুলো রাখা হয়, ফর এক্সাম্পল ডলার হচ্ছে। ফর এক্সাম্পল মেনে নিলাম আমি টেসলা, যেটা এখন নাম শুনছই, টেসলা কার কিনতে চাইছি। তো এবার কি হচ্ছে, টেসলা কার যেটা কিনবো, তো আমার কাছে আছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা যে আমি ইউএসএ তে যাব, দিব তাদেরকে 1 লাখ টাকা দিয়ে, ওরা আমাকে একটা টেসলা কার দিবে, আমি করে কখনো হবে না। কি হচ্ছে, এটাতে তোমাদেরকে এবার তাদেরকে ডলার দিতে হবে। ডলার কোথা থেকে পাবো? ডলার কাছে আছে আমাদের ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কার কাছে আছে? আরবিআই রিজার্ভ করে রেখেছে। তো এটাই কি হচ্ছে, বিদেশি কারেন্সি গুলো যেগুলো রিজার্ভ করে রাখে, সেটা কি রিজার্ভ করে রাখে? আরবিআই।
ইন্ডিয়ান কারেন্সি যেগুলো আছে, যেগুলো আমাদের ইন্ডিয়াতে লাগবে, ফর এক্সাম্পল ইন্ডিয়াতে টাকা কম আছে তাহলে আরবিআই তাকে ডিস্ট্রিবিউট করবে, ইন্ডিয়াতে টাকা বেশি আছে তাহলে আরবিআই সেটাকে টেনে নেবে, সেটা মনিটারি পলিসি থ্রু হয়। তো এটাই কি হচ্ছে, তোমাদের যত রিজার্ভস আছে সবকিছু কি আরবিআই কন্ট্রোল করে রাখে, তো সেটা হচ্ছে কিপিং অফ রিজার্ভস। তারপর হচ্ছে স্টেবিলিটি, with the view of securing monetary stability in India and generally to operate the currency and credit system. অপারেটিং দ্য কারেন্সি অ্যান্ড ক্রেডিট সিস্টেম, এটার মানে কি হচ্ছে ইন্ডিয়াতে কত টাকা লাগবে, কত টাকা দিতে হবে আর কত টাকা তুলে নিতে হবে, সেটা সবকিছু কে কন্ট্রোল করে, আরবিআই তোমাদের কন্ট্রোল করে। ঠিক আছে, তারপরে হচ্ছে অফ দ্য কান্ট্রি টু ইটস অ্যাডভান্টেজ টু হ্যাভ দ্য মডার্ন মনিটারি পলিসি। মনিটারি পলিসি মানে কেমন করে কন্ট্রোল করে, মনিটারি পলিসিটাই হচ্ছে তোমাদের যেটা ফর এক্সাম্পল মেনে নাও আমার কাছে যদি টাকা বেশি আছে তাহলে আরবিআই কেমন করে আমার কাছে টানবে, তাহলে কি হচ্ছে কোনো জিনিস তোমাদের ইন্টারেস্ট রেটস গুলো বাড়িয়ে দিল কিংবা ইন্টারেস্ট রেটস গুলো কমিয়ে দিল, এমন করে তোমাদের আরবিআইটা টাকা লেনদেনটা তোমাদের কি করবে, টেনে নেবে কিংবা পাবলিককে দিবে। এটা সবকিছু তোমাদেরকে মনিটারি পলিসি একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবে। এখন বোঝাচ্ছি না, মনিটারি পলিসি আলাদাভাবে একটা চ্যাপ্টার কাছাকাছি 45 মিনিট মতো লাগবে। তো এটা হচ্ছে মনিটারি পলিসিটাকে কন্ট্রোল করে ওই রেপো রেট, রিভার্স রেপো, এসএলআর, সিআরআর, এইগুলো সবকিছু সেটা হচ্ছে আরবিআই কন্ট্রোল করে। এটা হচ্ছে আরবিআই টোটাল মেইন 4টে কাজ। আর বাদ বাকি মেনটেন করা, রেগুলেট করা, যত কিছু ব্যাংক থাকলে সেগুলোকে রেগুলেট করে কি আরবিআই রেগুলেট করে। ঠিক আছে, তারপর হচ্ছে আরবিআই স্ট্রাকচারটা, সেটা তোমাদের পার্ট 2 তে ভালো করে বুঝিয়ে দিব, তাও এখানে একটু দেখে নাও। টোটাল মেম্বার্স কটা হয়, 21টা মেম্বার্স হয় সেন্ট্রাল বোর্ড ডাইরেক্টরস এর, আরবিআই 21টা মেম্বার। সেটাতে হাইয়েস্ট পোস্ট কি হচ্ছে, গভর্নরের হচ্ছে। তারপরে 4টে ডেপুটি গভর্নর হয় আর 2টো রিপ্রেজেন্টেটিভ ফিনান্স মিনিস্টার। ফিনান্স মিনিস্ট্রি থেকে 2জন ব্যক্তি আসে আর 10জন ব্যক্তি গভর্নর নমিনেট করে যারা ইকোনমিক ফিল্ড থেকে একটু বিলং করে, যারা ইকোনমিক্স এর ব্যাপারে ভালো করে কিছু জানে। তারপরে 4টে লোকাল বোর্ডস আছে, যেটা হচ্ছে মুম্বাই, দিল্লি, কলকাতা এন্ড চেন্নাই। ঠিক আছে, এই 4টে লোকাল বোর্ডস এর মেম্বার্স গুলো হয় তারা। তো টোটাল কথা হচ্ছে আরবিআই যেটা টোটাল মেম্বার্স হচ্ছে সেটা 21টা মেম্বার হচ্ছে। আর বাদ বাকি কর্মী সংখ্যা সব কিছু লাগবে না, তোমাদের হেডকোয়ার্টার কোথায় আছে এগুলো তো তোমাদেরকে বলেই দিলাম। ঠিক আছে, আর এই তো কলকাতাতে আমাদের আই থিঙ্ক ডালহৌসি মোড় না কোথায় আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে নেক্সট কয়েন্স মিন্টিং এন্ড কারেন্সি প্রিন্টিং ইউনিট। তারপরে এবার কি হচ্ছে, কয়েন্স গুলো মিন্ট কে করে আর কারেন্সি গুলো কে প্রিন্ট করে, এটা একটু মাথায় রাখবা। কয়েন্সটা মিন্ট করে গভর্নমেন্ট আর কারেন্সিটা প্রিন্ট করে আরবিআই, দুটো আলাদা জিনিস। কয়েন্স গুলো তোমরা জানো, কয়েন্স যেটা সিক্কা, তো ওগুলো কি হচ্ছে গভর্নমেন্ট মিন্ট করে আর আরবিআই কি করে, টাকাগুলো প্রিন্ট করে। টাকা শুধু 1 টাকার কয়েন, 1 টাকাটা শুধু কি ফিনান্স মিনিস্ট্রি প্রিন্ট করে, বাদ বাকি যত টাকা হয় সবকিছু আরবিআই প্রিন্ট করে। ওকে, এবার দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য সোল রাইট টু মিন্ট কয়েন্স ইন টার্ম অফ কয়েনেজ অ্যাক্ট 1906। তাহলে কয়েনেজ অ্যাক্ট কখন পাস হয়েছিল, 1906-এ। সেটাতে গভর্নমেন্টের কাছে সোল রাইট মানে কি হচ্ছে, শুধুমাত্র গভর্নমেন্টই পাবে কি কয়েনগুলোকে ছাপাতে, মানে ছাপাতে না, মিন্ট করতে। কয়েন্স গুলোকে মিন্ট করা হয় আর কারেন্সি গুলোকে প্রিন্ট করা হয়। ঠিক আছে, কয়েন্স গুলোকে মিন্ট করতে শুধু গভর্নমেন্ট পারবে, আরবিআই পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আপ টু দ্য ডিনোমিনেশন অফ 1000, মানে গভর্নমেন্ট কত টাকা কয়েন্স পর্যন্ত তোমাদের এটা মিন্ট করতে পারে, 1000 টাকা কয়েন্স পর্যন্ত মিন্ট করতে পারে। অ্যান্ড ইস্যুড বাই দ্য আরবিআই, এগুলোকে ইস্যু কে করে, আরবিআই ইস্যু করে। তারপরে হচ্ছে 1 রুপি নোট ইজ ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স অ্যান্ড সাইন বাই দ্য ফিনান্স সেক্রেটারি। 1 রুপি নোট যেটা হয় না, সেটাকে কে ইস্যু করে, সেটা মিনিস্ট্রি অফ ফিনান্স ইস্যু করে, ফিনান্স মিনিস্ট্রি ইস্যু করে। কিন্তু তার উপরে সিগনেচার, যেটা ফিনান্স মিনিস্টারের সিগনেচার কখনো থাকে না, কার সিগনেচার থাকবে, ফিনান্স সেক্রেটারি সিগনেচার থাকবে। ঠিক আছে, কখনো কোনো নেতার সিগনেচার থাকবে না। কার সিগনেচার থাকবে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তাদের সিগনেচারটা থাকে, তাহলে ফিনান্স সেক্রেটারি তার সিগনেচারটা থাকবে। ওকে, তারপর হচ্ছে নেক্সট, ইন্ডিয়া অ্যাডপ্টেড দ্য ডেসিমাল সিস্টেম অফ কয়েনেজ। এটা কখন অ্যাডপ্ট করেছিল, 1 এপ্রিল 1957। এই ডেটটা কেন ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে, তোমরা হয়তো ছোটবেলায় দেখেছো যখন আমরা লজেন্স খেতে যেতাম কিংবা মদন কটকটি হয় কিংবা এই সবকিছু তোমরা ছোটতে দেখেছো, তো ওটাতে কি হয়, 8 আনা 4 আনা এমন করে আমরা বলতাম না, তো ওগুলো কি হচ্ছে আনা সিস্টেম, ওগুলো ডেসিমাল কারেন্সি না। ডেসিমাল কারেন্সি কোনগুলোকে বলা হয়, 1 টাকা 50 পয়সা, 2 টাকা 30 পয়সা, এই পয়সা জিনিসটা ডেসিমাল কারেন্সি। এগুলো পয়সা জিনিসগুলোকে কি বলা হয়, এগুলোকে ডেসিমাল কারেন্সি বলা হয়। তো ডেসিমাল কারেন্সিতে ইন্ডিয়া কখন এসেছিল, ইন্ডিয়া অ্যাডাপ্ট করেছিল 1957-এ। তো এটা হচ্ছে তোমাদের এই ডেটটা একটু ইম্পর্টেন্ট। ইন্ডিয়া ডেসিমাল কারেন্সি কখন অ্যাডপ্ট করলো, 1 এপ্রিল 1957। দেখো 1 এপ্রিলটা অনেকটা ইম্পর্টেন্ট, বারবার 1 এপ্রিলই আসছে, তাই না। তারপরে নেক্সট হচ্ছে সিকিউরিটি পেপার মিল ওয়াজ এস্টাবলিশড ইন 1968। এটা 1968-এ তৈরি করা হয়েছিল। কোথায় আছে এটা বর্তমানে, হোশঙ্গাবাদ। আর হোশঙ্গাবাদে এখন নাম চেঞ্জ করে কি করে দেওয়া হয়েছে, নর্মদাপুরম, কারণ নর্মদা নদী অমরকন্টক হিলস থেকে তোমাদের ফ্লো হয়েছে, আর অমরকন্টক যে জায়গাটা হচ্ছে সেটা কোথায় আছে, হোশঙ্গাবাদে আছে, তার জন্য নর্মদাপুরম নামটা চেঞ্জ করা হয়েছে।
আর এটা বর্তমানে মধ্যপ্রদেশ টু মেক পেপার ফর ব্যাংক নোটস। ব্যাংকের যে নোটস গুলো হয় না, সেই নোটস গুলোর যে পেপার গুলো হয় সেটা কে তৈরি করে? আগে বিদেশ থেকে আসতো, দিয়ে তারপরে ওটাতে একটু টাকা খরচগুলো হতো, কিন্তু এখন বর্তমানে কোথা থেকে যত তোমাদের টাকার পেজ গুলো হয় সবকিছু কে করে? আমাদের ইন্ডিয়াতেই তৈরি করে। যেটা নতুন নতুন নোটস গুলো এসছে না, এই তো দেখতে পাচ্ছ, এগুলো সবকিছু ইন্ডিয়াতেই তোমাদের তৈরি হয়। তারপরে নেক্সট হচ্ছে আরবিআই ক্যান ইস্যু নোটস আপ টু, আরবিআই কত টাকা পর্যন্ত নোটস গুলো ইস্যু করতে পারে? 10,000 টাকা পর্যন্ত নোটস গুলো ইস্যু করতে পারে। আমি আরবিআই স্টোরিটা এখানে পড়ছিলাম, দাঁড়াও দেখছি, এই দেখো এখানে আরবিআই পুরো তাদের অফিসিয়াল সাইটটা আমি খুলেছিলাম, তো এখানে দেখছিলাম ভালো করে, কিন্তু এত কিছু তোমাদেরকে পড়তে হবে না। আগেকার নোটস গুলো কেমন ছিল, তারপরে 1 টাকার নোট হয়েছিল, তারপরে 10 টাকা, 5 টাকা, এগুলো দেখতে পারো। টোটাল ম্যাক্সিমাম হাইস্ট টাকার নোট সেটা হচ্ছে এটা আগেকার 100 টাকা, তারপরে এটা হচ্ছে 1000 টাকা, এটা হচ্ছে 5000 টাকা, তারপরে এটা হচ্ছে এই তো 10,000 টাকা। এই 10,000 টাকা এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর উপরে কখনো আরবিআই প্রিন্ট করতে পারে না। আর এই 10,000 টাকা কি এখনো আছে? হ্যাঁ, বর্তমানেও আছে, কিন্তু এটাকে সার্কুলেট করা হয় না। ফর এক্সাম্পল, যেমন 2,000 টাকার যেটা সার্কুলেট করা হয়েছিল, দিয়ে তারপরেই 2 বছর পরেই টেনে নিয়ে হলো, কারণ কিছু সমস্যা হয়েছিল। 2,000 টাকা চালাতে পারছে না, তাহলে 10,000 কি চালানো পসিবল? তো বুঝতেই পারছো, তো তার জন্য কি হচ্ছে, এই নোটটা যে ডিমনিটাইজ হয়েছে এমন না, এই নোটটা এখনো বর্তমানে আছে, কিন্তু চালানো হয় না, এটা সার্কুলেট করা হয় না, প্রিন্ট করা হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে আরবিআই ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত প্রিন্ট করতে পারে? 10,000 টাকা পর্যন্ত প্রিন্ট করতে পারে, এটা হচ্ছে। তারপরে নেক্সট, ইন্ডিয়ান রুপি যে সিম্বলটা হচ্ছে সেটা কে দিয়েছিল? ডক্টর উদয় কুমার দিয়েছিলেন। আর আইআইটি বম্বে না কোথায়কার স্টুডেন্ট ছিল, পিএইচডি স্টুডেন্ট ছিল। তো এই যে ইন্ডিয়ান রুপিটা আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপির সাইন। রা, হিন্দিতে দেবনাগরীতে রা বলা হয় এটা, আর ইংলিশে আর বলা হয়। তারপরে এটা ইকুয়াল হচ্ছে, টাকা পয়সার জন্য ইন্ডিয়াতে সবাই ইকুয়াল, ঠিক আছে, এটার জন্য এটাকে ইকুয়াল করা হয়েছে। আর পয়সাকে প এমন করে লিখে, আমি ওটা তোমাদের দেখিয়ে দিব, প লিখে কি করেছে, কেটে দিয়েছে, এটাও হিন্দিতে প বলা হয়। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, কে বানিয়েছিল? উদয় কুমার বানিয়েছিল। কত সালে এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল? 15th জুলাই 2010-এ এটাকে অ্যাডপ্ট করেছিল ইন্ডিয়ার যে সিম্বলটা আছে। তারপর হচ্ছে ইন্ডিয়ান রুপি কি কখনো ডিমনিটাইজ হয়েছে? অনেকবার ডিমনিটাইজ হয়েছে, কিন্তু তোমাদের এখন বর্তমানে যেটা ডিমনিটাইজেশন হয়েছিল সেটা একটু ইম্পর্টেন্ট। সেই ডেটটা কি, ডিমনিটাইজেশন কখন হয়েছিল? 8 নভেম্বর 2016 সালে এটা তোমাদের ডিমনিটাইজেশন হয়েছিল। ওই তো সন্ধ্যে 8টার সময় নরেন্দ্র মোদীজি টিভিতে এসেছিলেন, দিয়ে তারপরে বলেছিলেন, ওটাই হচ্ছে তোমাদের 8 নভেম্বর 2016 সালে এটা ডিমনিটাইজ হয়েছিল। তারপরে হচ্ছে ইন্ডিয়ান রুপি যেটা ডিমনিটাইজ হয়ে নতুন কারেন্সি গুলো এসছে, সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারো কেমন টাইপের, সেগুলো তো সবাই দেখিয়েছো, সবার কাছে আছে। তো যাই হোক, ইম্পর্টেন্টটা কি হচ্ছে, ইম্পর্টেন্টটা হচ্ছে 10 টাকা নোটের পিছনে কার মানে কি বানানো আছে। তো এগুলো তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করে নিতে পারে, এখন পর্যন্ত কখনো করেনি তার মানে যে করবে না এমন না, করে নিতেই পারে। ঠিক আছে, কিংবা অন্যান্য এক্সামস তো আছে তোমাদের, এনটিপিসি আছে, তারপরে কনস্টেবল আছে, তারপরে এসআই আছে, অনেক কিছু আছে। তো সেটার জন্য একটু ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নাও। তো কি হচ্ছে, 10 টাকা নোটের পিছনে কোনার্ক সান টেম্পলের হুইলটা আছে, সেটা ছবি তোলা আছে, সেটা কোথায়? কোনার্ক টেম্পল উড়িষ্যাতে আছে। তারপরে 20 টাকার নোটের পিছনে এলোরা কেভস এর, সেটা মহারাষ্ট্রতে আছে। তারপরে 50 টাকা নোটের পিছনে হাতিগুড়া হাম্পি, যেটা কর্ণাটকাতে বর্তমানে, তো সেটা ছিল বিজয়নগর কিংডম ছিল তার, হ্যাঁ, তোমাদের কি হেডকোয়ার্টার মানে ক্যাপিটাল ছিল। এখন তোমাদের এনশিয়েন্ট হিস্ট্রির আমি নোটস গুলো কমপ্লিট করে দিয়েছি। তোমাদের কালকে যেটা এক্সাম হবে, আমি আগে, হ্যাঁ বলতে তো ভুলে গেলাম, প্রথমে বলতে হতো, তোমাদেরকে বলেছিলাম না আমি 10টা ক্লাস করে দিব, তারপরে ওই 10টা ক্লাসের উপর একটা মুক সেট নিব। তো আমি তোমাদেরকে কালকে একটা এক্সাম নেব, ওটার ভিডিও আমি ওয়েডনেসডেতে প্রোভাইড করে দিব, ঠিক আছে? তো সবাই কালকে রেডি থাকবা, সন্ধ্যে 8টার সময় তোমাদের এক্সামটা হবে। তারপর হচ্ছে নেক্সট, তো 50 রুপি নোট, সেটা পিছনে কি আছে? ক্যারিওটার অফ হাম্পি, সেটা হাম্পিটা কোথায় আছে? কর্ণাটকাতে, আর এটা বর্তমানে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, তারপর হচ্ছে 100 টাকা নোটের পিছনে রানী কি বাব আছে, আর রানী কি বাব গুজরাতে রয়েছে। 200 টাকা নোটের পিছনে শান্তি স্তূপ আছে, সেটা মধ্যপ্রদেশে। 500 টাকা নোটের পিছনে রেড ফোর্ট আছে, সেটা দিল্লিতে। আর 2000 টাকা নোটের পিছনে তোমাদের মঙ্গলয়ানটা আছে, বানানো আছে, যেটা ইসরো বানিয়েছিল। তো এটা হচ্ছে তোমাদের টোটাল নতুন যে টাকাগুলো আছে, সেগুলোর টাকার পিছনে কি কি আছে তোমাদের। তারপরে নেক্সট, এবার তোমরা বলবো স্যার 1000 টাকা নোট কই? তো 1000 টাকা নোটটা ডিমনিটাইজ করে দিয়েছে। ডিমনিটাইজ মানে কি হচ্ছে, ওই নোটটাকে আর ছাপানো হবে না, বুঝতে পেরেছো? ওটা ডিভ্যালুড করে দেওয়া হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে, যেগুলো ছাপানো হয় সেগুলো হেডকোয়ার্টার কোথায় আছে? তো অর্গানাইজেশন উইচ মেক্স কয়েন অ্যান্ড কারেন্সি, কি কোন কোন অর্গানাইজেশন গুলো কয়েন কিংবা কারেন্সি, যেমন ফর এক্সাম্পল মেনে নাও, আমি তোমাদেরকে এর আগে ইকোনমিক্স যেটা পড়ালাম, তোমাদের যে ইলেকট্রিসিটিটা জেনারেট করছে, কোথা থেকে জেনারেট হচ্ছে? তোমাদের এনটিপিসি থেকে জেনারেট হচ্ছে, সেটাকে ডিস্ট্রিবিউট করছে, তারপরে পাওয়ার গ্রিডে আসছে। তা
সবকিছু কাজের জন্য একটা একটা বড় বড় সংস্থা রয়েছে, তাই না? তো এটা কি হচ্ছে, এবার যদি কয়েন্স গুলোকে মিট করতে হয়, সেটা কি এনটিপিসি কিংবা ভেল গেল সেল এরা করবে? তো এরা করে না। কারা করবে? তো অর্গানাইজেশন আছে, দুটো অর্গানাইজেশন আছে। একটা আছে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটাকে SPMCIL বলা হয়, যেটা 2006 সালে তৈরি হয়েছিল। হেডকোয়ার্টারটা দিল্লিতে রয়েছে। সেটাকে কে কন্ট্রোল করে? সেটাকে কন্ট্রোল করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্ট্রোল করে। তারপরে নেক্সট আরেকটা আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রা প্রাইভেট লিমিটেড, সেটা হচ্ছে BRBNMPL। ঠিক আছে, MPL এখন যেটা তোমাদের খেলা হচ্ছে সেটা সাট্টা বাজার না, ঠিক আছে, এটা আলাদা। কি হচ্ছে, এখান থেকে তোমাদের চলে আসছে মেন্টিং যখন গল্প আসবে, সেটা কে কন্ট্রোল করছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্ট্রোল করছে। আর রিজার্ভ ব্যাংক এখানে লেখা আছে, তার মানে কি হচ্ছে এটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের সাবসিডিয়ারি। এটার হেডকোয়ার্টার তোমাদের বেঙ্গালুরুতে আছে। তৈরি হয়েছিল 1995 সালে তৈরি হয়েছিল। তারপরে হচ্ছে যেটা হচ্ছে তোমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রা প্রাইভেট লিমিটেড, সেটার যে ইউনিটস গুলো আছে সেটা কোথায় কোথায় আছে? দুটো লোকেশন আছে। সেটা হচ্ছে নোট প্রেস করার জন্য ইউনিট, সেটার লোকেশন একটা আছে মেসুরে, সেটা হচ্ছে কর্ণাটকা, আর একটা আছে শালবনী আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে তারা কি করে নোটস গুলো তোমাদের প্রিন্ট করে। এবার অনেক জায়গায় কি থাকে তোমাদের, কেউ 20 টাকা নোট প্রিন্ট করে, কেউ 100 টাকা নোট প্রিন্ট করে, এমন করে তোমাদের ডিফারেন্স দিয়ে আছে। কিন্তু অত ভিতরে যে যেতে হবে এমন করে যেতে হবে না। জাস্ট এমন করে জিজ্ঞেস করতে পারে কি আমাদের যে RBI প্রিন্ট করে সেটা তোমাদের হেডকোয়ার্টারটা কোথায় আছে, কিংবা তার লোকেশনটা কোথায় আছে, শালবনীতে আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে, এমন করে তোমাদের অপশনস গুলো আসবে। একদম যে ভিতর থেকে যে জিজ্ঞেস করবে 220 টাকার নোট কে প্রিন্ট করে কিংবা কোন জায়গাতে প্রিন্ট হয়, এমন করে কখনো জিজ্ঞেস করবে না। পসিবল না এগুলো মুখস্থ করে রাখা, ঠিক আছে? তো ওগুলো পড়তেও যেতে হবে না ভিতরে তোমাদেরকে। তারপরে হচ্ছে নেক্সট SPMICL, এটা তোমাদের যে ইউনিটস গুলো আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট, তার লোকেশন কোথায় আছে? 4টে আছে, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ এন্ড তোমাদের নয়ডাতে আছে। এরা কয়েন্স গুলো মিন্ট করে। আমাদের টাকসাল আছে না তোমাদের এই বেহালাতে, তো ওটা হচ্ছে কলকাতাতে আছে। এমন করে তোমাদের এই লোকেশনস গুলো মাথায় রাখবা, তাইলে হবে। তারপরে এরা কি করে? কয়েন্স অফ অল ডিনোমিনেশন, এরা কয়েন্স গুলো প্রিন্ট মানে তোমাদের মিন্ট করে। তারপরে হচ্ছে কারেন্সি নোট প্রেস, এটা তোমাদের লোকেশনটা হচ্ছে নাসিকে, সেটা মহারাষ্ট্রতে আছে। আর তারা কি করে? জাস্ট কারেন্সি নোটস গুলো প্রিন্ট করে। তারপরে হচ্ছে ব্যাংক নোট প্রেস, এটা কোথায় আছে? দিবাসটা। এটাই তোমাদের ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে। ব্যাংক নোট প্রেস একটা ইউনিট আছে, RBI কন্ট্রোল করে, তো কিংবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেগুলেট করে, সেটা হেডকোয়ার্টার কোথায় কিংবা তার লোকেশনটা কোথায়? সেটার লোকেশনটা হচ্ছে তোমাদের দিবাস। দিবাস কোথায় আছে? মধ্যপ্রদেশ। এটা কারেন্সি নোটস গুলো তোমাদের ম্যানুফ্যাকচার করে। তারপরে হচ্ছে ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসটা কোথায় আছে? সেটা নাসিকে আছে। তারা কি করে? জুডিশিয়ারি কিংবা নন জুডিশিয়ারি স্ট্যাম্প পেপারস গুলো তোমাদের বানায়। তারপরে পোস্টেজ নন পোস্টাল স্ট্যাম্পস গুলো সেগুলো বানায়। ওই পোস্ট যে স্ট্যাম্পস গুলো হয় সেগুলো বানায়। তারপরে পাসপোর্ট যে পেজ গুলো হয় সেগুলো এরাই বানায়। তারপর হচ্ছে তোমাদের নেক্সট সিকিউরিটি প্রিন্টিং প্রেস, এটা কোথায় আছে? হায়দ্রাবাদে, তেলেঙ্গানাতে আছে। তো এটা এরা কি করে? পোস্টাল স্টেশনারি জিনিসগুলো বানায়। তারপরে সেন্ট্রাল এক্সাইজ স্ট্যাম্পস গুলো বানায়। তারপরে কোর্ট ফিস স্ট্যাম্পস গুলো যেগুলো বানায়, যেমন তোমাদের জমিন টমিন কিনছো, কিংবা যে ফর এক্সাম্পল নোটারি পাবলিকের যত কিছু তোমরা অ্যাফিডেভিট বানাচ্ছো, সেগুলোতে স্ট্যাম্প পেপার লাগে। তো সেই স্ট্যাম্প পেপার যে সব জায়গায় তৈরি হবে এমন করে না, এই সব জায়গাতে তোমাদের স্ট্যাম্প পেপার গুলো তৈরি হয়। তারপর হচ্ছে সিকিউরিটি মেল প্রেস, সেটা কোথায় আছে? হোশঙ্গাবাদে আছে। হোশঙ্গাবাদের বর্তমানে নাম তোমাদের বললামই, নর্মদাপুরম হয়ে গেছে। তো ওটাও তোমাদের সিকিউরিটি পেপারস গুলো বানায়। সিকিউরিটি পেপারস মানে কি হচ্ছে? ওই যে টাকার নোট গুলো পেপারস গুলো হয় না, সেগুলোকে সিকিউরিটি নোট পেপারস বলা হয়, ঠিক আছে? তো কারেন্ট এইগুলো একটু মাথায় রাখবা। তারপরে এবার হচ্ছে নেক্সট তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেন, আমি সঙ্গে সঙ্গে যেগুলো দিয়ে দিই তোমাদেরকে। তো সেটা হচ্ছে ফার্স্ট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা ফর্মালি নাম কি ছিল? স্টেট ব্যাংকের নাম ইন্ডিয়ার নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। কখন তৈরি হয়েছিল? 1921-এ তৈরি হয়েছিল। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কখন মানে নাম চেঞ্জ করে দেওয়া হয়? RBI যখন তাকে ইনটেক্ট করে নেয়, তার স্টেকস গুলো, শেয়ারস গুলো 1955-এ তার নামটা চেঞ্জ করে দেওয়া হয়, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি হচ্ছে? এটা হচ্ছে গভর্নমেন্ট ওন্ড ব্যাংক। এটা হচ্ছে গভর্নমেন্ট ওন্ড ব্যাংক, গভর্নমেন্ট সবকিছু রেগুলেট করে। তারপর হচ্ছে ব্যাংক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল। এবার তোমাদেরকে এই জিনিসগুলো এখানে দেওয়াটা ঠিক হলো না, তোমাদের মনিটারি পলিসিটা এটা ভালো করে দিয়ে দিব, ঠিক আছে? মনিটারি পলিসিতে বলে দিব মানে ক্রেডিট কন্ট্রোলকে কেমন করে কন্ট্রোল করতে হয়, সেটা ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট থেকে তোমাদের কন্ট্রোল করা হয়। তারপর হচ্ছে দ্য টার্ম প্রুডেন্সিয়াল নর্মস। প্রুডেন্সিয়াল নর্মস কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তারপর হচ্ছে নেক্সট, দ্য প্লেস ওয়্যার ব্যাংক সেটেল দেয়ার মিউচুয়াল ক্লেমস অ্যান্ড অ্যাকাউন্টিংস, সেটাকে আমরা ক্লিয়ারিং হাউস বলি, অপশন সি। তারপর হচ্ছে
ইন ইন্ডিয়া 14 মেজর কমার্শিয়াল ব্যাংকস ন্যাশনালাইজ হয়েছিল কখন? 1969 এ ন্যাশনালাইজ হয়েছিল ইন্দিরা গান্ধী আমলে। তারপর হচ্ছে 7 নম্বর, হোয়াট ইজ দ্য নেম অফ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া? আমাদের ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা তৈরি হয়েছিল কখন? 1 এপ্রিল 1935 এ তৈরি হয়েছিল। ন্যাশনালাইজ কখন হয়েছিল? 1 জানুয়ারি 1949 এ ন্যাশনালাইজ হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট, ইন হুইচ ইয়ার দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ? কখন? 1 এপ্রিল 1935। ওকে। তারপর হচ্ছে ব্যাংক রেট মানে কি হচ্ছে? এটা একটা রেট অ্যাট হুইচ দ্য আরবিআই লেন্ডস মানি টু দ্য কমার্শিয়াল ব্যাংকস, মানে কমার্শিয়াল ব্যাংকস গুলো যদি ফর এক্সাম্পল তোমাকে যদি ধার লাগবে টাকা, তাহলে তুমি কার কাছে যাবে? তুমি ব্যাংকের কাছে যাবা। ব্যাংকে যদি ধার লাগে, ব্যাংকরা কার কাছে যাবে? আরবিআই এর কাছে যাবে। তো আরবিআই যে ধারটা দিবে সেটাতে একটা সুদ দিবে, তাই না? সুদ নেবে, তো সেই সুদকে আমাদের কি বলা হয়? ব্যাংক রেট বলা হয়। তারপরে নেক্সট হচ্ছে টু মেনটেন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গুলোকে কে মেনটেন করে? এখনই পড়ালাম, আরবিআই মেনটেন করে। তারপরে হচ্ছে উইচ অফ দ্য ফলোইং রেট ইজ নট ডিটারমাইন দ্য আরবিআই? আরবিআই কোনটা ডিটারমাইন করে না? প্রাইম লেন্ডিং রেটটা ডিটারমাইন করে না। তো প্রাইম লেন্ডিং রেট কি হচ্ছে? তোমাদেরকে যে মুখ সেটটা করেছিলাম ওখানে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম কি হচ্ছে, যারা প্রাইম মেম্বার্স হয়, যারা একটু বড় লোক টাইপ হয়, যারা রিচ ক্লাস হয়, তারা কি হচ্ছে যদি লোন নিতে যাচ্ছে, তো তা যারা ফর এক্সাম্পল তোমাদের অফিসে ক্লার্ক আছে কিংবা অফিসের ম্যানেজাররা আছে, ওরাই বলে আপনি বসুন, আপনাকে কিছু করতে হবে না, আমরা সবকিছু করে দিচ্ছি। কিন্তু তুমি যদি লোন নিতে যাও, তো তারা একটু ঘোরাবে, এই এই কাউন্টারে যাও, এই কাউন্টারে যাও, এই কাউন্টারে যাও, ঘোরাবে। তো ওটাই কি হচ্ছে প্রাইম লেন্ডিং রেট কাদেরকে দেওয়া হয়? যারা একটু রিচ ক্লাস, তাদের একটু, যাদের একটু বুঝতে পারছো, যারা একটু আভাব লাইফ টাইপ লোক হয় তাদের। তারপরে নেক্সট হচ্ছে 12 নম্বর, ইন অর্ডার টু কন্ট্রোল ইনফ্লেশনারি প্রাইস রেস, মানে ইনফ্লেশন যেটা হয়েছিল তার প্রাইস রেস গুলো কন্ট্রোল করার জন্য আরবিআই কি করে? আরবিআই সিআরআর বাড়িয়ে দেয়। সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও যেটাকে বলা হয়, এটা পড়িয়ে দেবো তোমাদেরকে মনিটারি পলিসিতে। তারপর হচ্ছে নেক্সট, টার্ম লোন অফ এক্সপেনশন অফ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া ইজ মেইনলি প্রোভাইডেড বাই, টার্ম লোন কারা প্রোভাইড করে? ডেভেলপড ব্যাংকস লোন তোমাদের প্রোভাইড করে। তারপর হচ্ছে দ্য ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউট অ্যাট দ্য ভিলেজ লেভেল, সেটাকে কি বলা হয়? প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি বলা হয়। যে ছোট ছোট ব্যাংকস গুলো হয় না, কোঅপারেটিভ ব্যাংকস গুলো, তাদেরকে প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি বলা হয়। তারপর হচ্ছে নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইজ অ্যাভেলেবল। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট কোথায় অ্যাভেলেবল হয়? আইডিবিআই, হ্যাঁ, আইএফএসসি, তারপরে এসএফসি, এগুলো হচ্ছে একটা ব্যাংকের, তোমাদের বড় বড় ব্যাংকের জাস্ট অ্যাব্রিভিয়েশনস গুলো তোমাদেরকে এখন পড়াচ্ছি না, কারণ কি হচ্ছে ওগুলো তোমাদেরকে মনিটারি পলিসির পর আরেকটা আছে, সেটা তোমাদেরকে ভালো করে পড়ানো হবে। এক্সিম ব্যাংক আছে, এইচডি, তারপরে নাবার্ড আছে, তারপরে আর আরো ছোট ছোট অনেকগুলো ব্যাংক আছে। তোমাদের কি আরেকটা আছে, হাউসিং এর জন্য একটা ব্যাংক আছে। এমন করে যে ছোট ছোট ব্যাংকস গুলো আছে, সেগুলো তোমাদেরকে আলাদাভাবে পড়ানো হবে। এখানে এখন পড়াতে গেলে অনেক সময় লেগে যাবে। জাস্ট এগুলো মাথায় রাখবা, সব জায়গায় তোমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিটস গুলো দেওয়া হয়, অ্যাভেলেবল হয়। তারপর হচ্ছে নেক্সট, দ্য 1 রুপি নোট ওয়াজ ইস্যুড বাই, 1 রুপি নোট কখনো আরবিআই ইস্যু করে না, কারা ইস্যু করে? মিনিস্ট্রি অফ ফিনান্স ইস্যু করে। সিগনেচারটা কার থাকে? ফিনান্স সেক্রেটারির সিগনেচার থাকে। তারপর হচ্ছে এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া, এক্সিম ব্যাংক কি করে? এক্সিম থেকে ফুল ফর্ম আসছে ইএক্স মানে এক্সপোর্ট, আইএম মানে ইম্পোর্ট, আমদানি আর রপ্তানি, ঠিক আছে? তো আইএম মানে ইম্পোর্ট মানে আমদানি, আর এক্সিম মানে এক্সপোর্ট মানে রপ্তানি, ঠিক আছে? তো এক্সিম ব্যাংক কি ডিল করে? দ্য এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ ইন্ডিয়া, এইটা ডিল করে। তারপর হচ্ছে নেক্সট, সেবি ওয়াজ given statutory recognition in 1992, সেবিকে রেকগনিশন দিয়েছিল 1992 সালে। কোন কমিটি থ্রু? তোমাদের কিংবা কোন কমিশন থ্রু এটা রিকমেন্ডেশন দিয়েছিল? নরসিমহা কমিশন, ঠিক আছে? সেবি দিয়েছিল। সেবিটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেটাও তোমাদেরকে ভালো করে পড়িয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে নেক্সট, ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্স বাই, রেপো রেট কে অ্যানাউন্স করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যানাউন্স করে। অম্বার্ডসম্যান ইনস্টিটিউট, এটা কোথা থেকে অরিজিনেট হয়েছিল? সেটা তোমাদের সুইডেন থেকে অরিজিনেট হয়েছিল। তারপর হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই ইজ, ফিনান্সিয়াল ইনক্লুশন মানে কি হচ্ছে? গ্রেট কনজিউমার প্রোটেকশন ফর ওয়াইডলি ইনক্লুডেড, নিউলি ইনক্লুডেড, ঠিক আছে, অ্যাজ ইজি অ্যাক্সেসড অ্যান্ড, এগুলো তোমাদের ভালো করে ওই ফিনান্সিয়াল ইনক্লুশন যত কিছু আছে মনিটারি পলিসিতে আছে। এখানে ফালতুতে আমি তোমাদেরকে এইগুলো দিয়ে দিলাম। ওই একটা স্ক্যানার আছে না, স্ক্যানার বই থেকে আমি তোমাদের টাইপগুলো করেছিলাম, দিয়ে তারপরে দেখেছিলাম স্ক্যানারে রান করে দিয়েছে, তো তারা ভুল দিয়েছে, ওখান থেকে কপি পেস্ট মারতে গেলে আমার ভুল হয়েছে। তো যাই হোক, এগুলো তোমাদেরকে মনিটারি পলিসিতে পড়িয়ে দেবো সেকেন্ড চ্যাপ্টারে। তো আজকে ভিডিও যদি আমার ভালো লেগেছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডকে শেয়ার করো। আর যদি তোমরা পেড গ্রুপে আসতে চাও তো ডেফিনেটলি তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও, ওখানে তোমাদেরকে বলে দিয়েছি। কিংবা আমি ফ্রিতে তো ক্লাসগুলো করাবোই, ফ্রিতে তো যদি তোমাদের পিডিএফ গুলো লাগে তাহলে তোমরা পেড গ্রুপগুলো জয়েন হও। তাছাড়া পিডিএফ যদি না লাগে তো তোমরা খাতায় লিখতে থাকো, খাতায় জাস্ট লিখতে হবে, লিখে লিখে পড়ো, বেশি বেটার হবে। আমি তোমাদেরকে ইনসিস্ট করবো পেড গ্রুপে না আসতে, তোমরা ফ্রিতেই ক্লাসগুলো করো, ঠিক আছে? তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।